আচ্ছা, এবার আপনারা সবাই একটু কাইন্ডলি ভালোভাবে দেখেন, ঠিক আছে? আমি পরের স্টেপে গেছি। তো এখন আমরা দেখবো যে পরের স্টেপের কাজগুলো আমরা কিভাবে করি। সবাই আমরা আছি কিনা, শুনতে পাচ্ছি কিনা, আমাকে একটু জানান। শুনতেছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ তো হয়তো দেখছেন যে এগুলো করলাম আমরা। মেলগুলো সেই গতকালকের মতোই এটা সেন্ড করছি। এটা তো সিম্পল, এটা ক্লিয়ার হয়ে গেছে গতকালই আপনাদের। এখন যে আমাদের আরেকটা সেকশন এখানে আছে, দেখেন যে স্কলারশিপ ইমেল স্ট্যাটাস। এই যে স্ট্যাটাসটাতে আমরা কি করতেছি, আহ আমরা আমাদের উদ্দেশ্যটা ছিল যে বিভিন্ন ভার্সিটিস গুলোতে জানানো যে আমরা যে স্কলারশিপটা দিচ্ছি তোমরা তোমাদের ছাত্রদের এই ব্যাপারে অবগত করো। এখন সব ধরনের ভার্সিটি এগুলা কিন্তু কি করে না, গ্রহণ করে না বা সাপোর্ট করবে না। কারণ এই স্কলারশিপ কারা দিচ্ছে এটা যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন, স্কলারশিপটা দিচ্ছে হচ্ছে কোনো একটা কোম্পানি। এটাও একটা মার্কেটিং পলিসি যে তারা $1000 একটা স্কলারশিপ দিচ্ছে স্টুডেন্টদের। হ্যাঁ, হয়তো এতজনকে দিবে ম্যাক্সিমাম, এরকম ওদের একটা রিকোয়ারমেন্ট আছে। স্টুডেন্টরা কি করবে, অ্যাপ্লাই করবে। তো যেমন হচ্ছে আমাদের দেশে কিছু স্কলারশিপের আমার জানা আছে যে ডাচ বাংলা ব্যাংক হচ্ছে আহ, মানে মেধাবী ছাত্রদের ওই যে কি যেন একটা স্কলারশিপ, গরিব মেধাবী ছাত্রদের একটা স্কলারশিপ দিত। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের ওই সেই সময় দেখতাম যে স্কুলে হচ্ছে স্যাররা ওই ফর্ম গুলো ফিল আপ করাতো। তো স্টুডেন্টের যদি কোনো স্কলারশিপ প্রোগ্রাম থাকে তাহলে আমরা সেটা হচ্ছে নক করবো কাকে, ওই ইনস্টিটিউট গুলোকে, তাই না? তাছাড়া স্টুডেন্টদের কিভাবে পাবো? আচ্ছা, এখন এই ডাচ বাংলা ব্যাংকে যখন হচ্ছে এই স্কলারশিপটা দিচ্ছে, তো ডাচ বাংলা ব্যাংক প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কি হয়ে যাবে, পরিচিত হয়ে যাবে না? দেবে, ধরে নিলাম যে হয়তো প্রত্যেকটা হুম। স্কুল থেকে দুইজন হয়তো ইলিজিবল হবে, কিন্তু অ্যাপ্লাই করবে সবাই, তাই না? তো এইরকম প্রত্যেকটা স্কুল থেকে যদি ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করে যে হ্যাঁ আমি প্রত্যেকটা স্কুল থেকে দুইজন করে দিব, বা ওইভাবে না করেও যদি বলে আমি একটা উপজেলা থেকে যতগুলো স্কুল আছে এদের 50 জনকে দেবো, এইভাবে যদি চিন্তা করে, তাহলে দেখেন ওদের আরো যে যেসব মার্কেটিং পলিসি আছে সেগুলোতেও তো টাকা ইনভেস্ট করতে হয়। তো এখন 5,000 বা 10,000 যে স্টাইপেন্ড অ্যামাউন্টটা দিবে, 50 জন যদি 10,000 দেয় তাহলে হয়তো 5 লক্ষ টাকা যাবে। তো আপনার একটা টিভি চ্যানেলে অ্যাড দিতে কত লাগে, তারপরে একটা নিউজ পেপারে ডেইলি ইয়ে করা, তারপরে আরো বিভিন্ন বিজ্ঞাপন যে পলিসি আছে। তো বড় বড় কোম্পানিগুলা কিন্তু ওদের ইয়ারলি একটা মার্কেটিং এর বাজেট থাকেই, হয়তো 20 লাখ 30 লাখ এরকম বাজেট থাকে, বা ভালো কোম্পানি হলে আরো অনেক বেশি। তো এরাই কিন্তু এই পলিসি গুলো মেক করে। তো এটা কিন্তু খুব ভালো একটা মাধ্যম হতে পারে যে আমাদের স্টুডেন্টের সংখ্যা তো অনেক বেশি, স্টুডেন্টরা সবাই অ্যাপ্লাই করলো, তার গার্ডিয়ানরা জানলো, তাহলে দেখেন একজনের মাধ্যমে আবার একজন জানলো। এখন কেউ যদি এই স্টাইপেন্ডটা পেয়ে যায়, সে তো আনন্দ করে সবাইকে জানাবে যে হ্যাঁ আমার ছেলে একটা স্টাইপেন্ড পেয়ে গেছে। তো এই যে মার্কেটিং কারা দিল, ডাচ বাংলা ব্যাংক। এই যে এই স্টাইপেন্ড প্রোগ্রাম গুলা কিন্তু এতটাই একটা মানে একটা লার্জ, মানে একটা বড় পরিসরের মার্কেটিং একটা পলিসি, ঠিক আছে? তো এইরকম একটা পলিসি অ্যাপ্লাই করতেছে ইউএস এর একটা কোম্পানি, যারা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট লেভেল শেষ করছে, মানে 12 ইয়ার এডুকেশন, 12 ইয়ার্স এডুকেশন, তাদের যারা হচ্ছে গ্রাজুয়েশনে ভর্তি হবে বা ওদের গ্রাজুয়েশন রানিং, এইসব স্টুডেন্টকে টার্গেট করে এটা করতেছে ওরা। তো এই জন্য আমরা কি করতেছি, আমরা হচ্ছে ইউএস এর প্রত্যেকটা প্রাইভেট ভার্সিটি গুলোর আহ, আমরা মেল অ্যাড্রেস গুলো কালেক্ট করছি। এই যে লট অফ মেল, এখানে মানে 1000 প্লাস আছে, কত আরো বেশি, 1750। তো প্রায় 2000 মেইল কালেক্ট করছি আমরা। তাদের এই লেনদেন সংক্রান্ত ব্যাপারগুলো কি, ফিনান্সিয়াল এইড, ঠিক আছে? ভার্সিটিতে ফিনান্সিয়াল যে সাইট গুলো থাকে, ফাইন্যান্সের যারা থাকে, ফিন এইড থাকে, যে এরা কিন্তু লেনদেন গুলো দেখে। ওদের মেইল কালেক্ট করে আমরা হচ্ছে আমাদের ওই স্টাইপেন্ড গুলো ইয়ে করতেছি। এখন এই স্টাইপেন্ড গুলোকে ভার্সিটিতে বিভিন্ন রুলস, আমাদের দেশে কিন্তু স্কুল কলেজে কোনো একটা চিঠি আসলেই সবাইকে দিয়ে দেওয়া হয়, কিন্তু বাইরের দেশগুলোর একটা রুলস আছে যে হ্যাঁ আসলেই তাদের অ্যাপ্রুভ করছে কি করছে না, এই একটা ব্যাপার আছে যে হ্যাঁ এই স্টাইপেন্ড প্রোগ্রামে স্টুডেন্টকে
মোটিভেট করবে কি করবে না সেটা সম্পূর্ণ তাদের যেহেতু এগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আপনারা তো জানেন ওদের ব্যাপার, ওরা আসলে এটা অ্যাক্টিভ স্যার করবে আমি কি করবে না। তাহলে বেরোচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে যান, আপনার তো স্যার যেহেতু ট্রেনিং। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, শুনতে ভালো লাগতেছিল আপনার। সমস্যা নেই, শেষের দিকে এই কনভারসেশনটা আপনি ওই ফেসবুক থেকে থেকেও দেখে নিতে পারবেন, লাইভ ক্লাস থেকে। তো যেখানে ছিলাম, তো ওরা হচ্ছে এগুলো অ্যালো করে করে না, তার উপর ভিত্তি করে দেখেন আমরা একটা চার্ট করছি, 3টা সেকশনে বিভক্ত করছি। যে এ হচ্ছে কারা, এনি রেসপন্সেস, হ্যাঁ, আই হ্যাভ ইনক্লুডেড লিঙ্ক টু হোয়ার দ্য স্কলারশিপ হ্যাভ বিন পোস্টেড। এখন ভার্সিটি গুলোতে কি হয়, সাধারণত ওদের নিজেদেরই সাইটে একটা স্কলারশিপের থাকে, পেজ থাকে, হ্যাঁ, ওয়েবসাইটে, যে কোথায় কোথায় কি স্কলারশিপ আছে, স্টুডেন্টরা সহজে ওখান থেকে যেন দেখতে পারে, হ্যাঁ, অ্যাক্টিভ স্কলারশিপ কোনগুলো আছে। তো কোনো কোনো ভার্সিটি কি করবে, বলবে যে হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে তোমার স্কলারশিপ প্রোগ্রামটা আমাদের এই ভার্সিটির পেজে ডাইরেক্ট ওখানে ইনক্লুড করো। তারপরে দেখেন আবার কেউ বলতেছে যে any response have include forms that we need to fill out। তো কিছু বলবে, ভার্সিটিস বলবে যে আমাদের তো একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, যে তোমরা তো যে কোনো স্কলারশিপ আমরা অ্যালো করি না, তো তোমাদের কি ধরনের স্কলারশিপ, আমরা একটা ফর্ম দিলাম, এই ফর্মে তোমাদের স্কলারশিপটা ফিল আপ করো, আমরা আরো রিভিউ করব। হ্যাঁ, হয়তো আমাদের মেলের ইনফরমেশন পর্যাপ্ত না, সে জানতে চাচ্ছে আরো বেশি ইনফরমেশন, যার কারণে ফর্মটা দিয়ে দিচ্ছে, ফর্মটা ফিল আপ করে দিয়ে দিলে ওরা পরে ডিসাইড করে আবার জানাবে যে হ্যাঁ তারা এটা অ্যাপ্রুভ করছে কি করে নাই। আর নাম্বার সিতে মানে আমরা এগুলো ক্যাটাগরাইজ করছি, যে নাম্বার সিতে বলতেছে হ্যাঁ ইউনিভার্সিটি হ্যাভ স্টপড রেসপন্ডিং অলদো we haven't seen new links appear, so they might be too busy dealing with। আচ্ছা, কিছু কিছু ভার্সিটিস থেকে আমরা কোনো রিপ্লাই পাইনি, তো তারা হয়তো কোভিড-19 নিয়ে একটু শঙ্কিত আছে এবং তারা কোনো কারণে বিজি, তো তাদেরকেও আমরা শর্ট লিস্টেড করবো, যারা একেবারেই করে না। কেউ কেউ বলে দেয় যে না আমরা এটা করতেই পারবো না, সেটা আবার আলাদা। তো দেখেন আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি স্ট্যাটাস গুলো দিচ্ছি, যে হ্যাঁ সি, দ্যাট মিনস তারা বিজি, সি হচ্ছে কি তারা বিজি। আর বি দ্যাট মিনস কি, বি তে কি ছিল দেখেন তো, বি তে ছিল তারা কোনো ফর্ম দিছে যেটা ফিল আপ করতে হয়েছে, এই যে সেটা, এটা তার ফর্ম, এটা আমি আবার ফিল আপ করে দিচ্ছি ইনফরমেশন গুলো নিয়ে, এটা ডান, এগুলো ডান। তারপরে হচ্ছে আপনার এদিকে সেম গ্রিটলির ক্ষেত্রে ফর্ম ছিল কিছু, এটাতে 2টা ফর্ম আছে, যেগুলো ফর্ম ছিল সবগুলো ডান, পাঠানো হয়ে গেছে, এগুলো তাই স্প্লিট মেইলে। আর এখানে পাঠানোর পরে যদি ইয়ে করে, এরা যদি অ্যাপ্রুভ করে, তখন তো কোনো ইনফরমেশন এখানে দেখতেছি না অ্যাপ্রুভ করলো কিনা। হ্যাঁ, কিসের পরে, পাঠানোর পরে ফর্মটা ফিল আপ করার পরে হ্যাঁ এরা হ্যাঁ, অ্যাপ্রুভ করলো কিনা, এদের অবস্থা এটা তো ও নাই আচ্ছা, এখানে। সেই মেসেজ গুলো আমরা এখনো পাই নাই, সেই জন্য ক্রাইটেরিয়া তৈরি করা হয়নি আসলে। জি এই ক্রাইটেরিয়াটা তৈরি জি হয়েছে যে যেগুলো আমরা এখন পর্যন্ত মেল পাইছি, জি যতগুলো মেল ছিল তার মধ্যে এই ক্রাইটেরিয়া গুলো ছিল, এখন ওটা নাই বলে ওটা হয়তো আপকামিং আসবে, যখন আমি ওই মেল গুলো পেতে শুরু করব তখন আবার ওইটাকে হয়তো ডি ক্যাটাগরিতে ফেলে আমরা তখন আবার করব। একটা ভালো অবজারভেশন, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এই দেখেন এগুলো আমরা কি করতেছি এখন, এখানে এসে দেখলাম যে আমার 49টা আছে আনরিড ইমেল আর একটা নিউ ইমেল, তো আমি এটা একটু চেক করি আনরিড ইমেল গুলো। আচ্ছা, আনরিড ইমেল এটা মেল ডেলিভারি, তো এটা বাদ। এটা হচ্ছে অটোমেটিক রিপ্লে, এখানে বলতেছে যে থ্যাংক ইউ ফর ইউর ইমেল, আই রিটায়ার্ড ফ্রম। আচ্ছা, সে অলরেডি রিটায়ার্ড করছে এইটার থেকে, আমরা যাকে মেল পাঠাইছি, প্লিজ কন্ট্যাক্ট দ্য নিউ ফিনান্সিয়াল এইড স্কলারশিপ স্পেশালিস্ট, ওই ভার্সিটির আরেকজনে নতুন দিয়েছে। নতুন হ্যাঁ আরেকজনের ঠিকানা দিয়েছে, হ্যাঁ হ্যাঁ তাহলে যথেষ্ট বা ইয়া রেসপন্সিবিলিটি কাজ করছে, হ্যাঁ হ্যাঁ, রেসপন্সিবল। আসলে এরা কিন্তু খুবই অন্যরকম,
মানে এদের ওয়ার্ক ইথিকে বলেন বা ইয়াতে আমরা ম্যাক্সিমাম হলে হয়তো অ্যাভয়েড করতাম বিষয়টা। আমাদের জাতিগত স্বভাব যেটা আর কি, আমরা হ্যাঁ বলতাম আসলে আমি নাই, আমাকে মেল করে কি হবে। আসলে এটা কিন্তু কিছু বলার নাই। আসলে এটা কি ছিল? আহ, এটা কোন কোম্পানির ছিল? এটা স্প্লিটের সম্ভবত। আমি একটু চেক দিই এটা। হ্যাঁ স্প্লিট মেল, ঠিক আছে। তো এটা আমি স্প্লিট মেলের ঘরে দিয়ে দেবো। এদেরকে আমি একরকম মানে বি ক্যাটাগরিতেই রাখবো, ঠিক আছে? কারণ নতুন করে আমাকে ইনফরমেশন পাঠাতে হচ্ছে। জি। তো কোথায় গেল? এটাকে আমি বি ক্যাটাগরিতে রাখি। ওকে, এটা গেল। মেল তো পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, এটা একটু ডিফারেন্ট। ও এরকম আরো দু একটা পেয়েছি, হ্যাঁ। এই যে এখানে নোটস করে দিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, এটা কোনো ক্যাটাগরি রাখি নাই আমি এর আগে। এরকম স্ল্যাশ দিয়ে এটা বলছি আর কি। ঠিক আছে, তাহলে এটাই অ্যাপ্লাই করি, এটাই ভালো হবে। আচ্ছা, এটা আমার সোর্স মেইল ছিল হচ্ছে এইটা। কোথায় কোথায়? আচ্ছা এখানে। তো এটা হচ্ছে আমার সোর্স মেইল, ঠিক আছে। এটার মেলে আমি রিপ্লাই পেয়ে এটা ওরা বলতেছে এটাতে পাঠাতে, তাই না? ঠিক আছে, এটা ভালো হলো। এই সিস্টেমটাই ভালো হলো। ওকে, পরেরটাতে দেখি। পরেরটা বলতেছে থ্যাংক ইউ ফর দ্য এক্সপেরিয়েন্স লার্জ ভলিউম। আচ্ছা, এটা আমার সি ক্যাটাগরি, ঠিক আছে। এটা একটা অটোমেটেড রিপ্লাই আসছে। ওদের লার্জ ভলিউম অফ মেলের কারণে ওরা দিতে পারছে না ইয়ে করে। তো এটা হচ্ছে আমার সি। ওকে, থ্যাংক ইউ ফর কানেক্টেড। তারা আসলে ফোনে সাপোর্ট নিতে চাচ্ছে, বুঝছেন? মানে ফোনে সাপোর্ট দেবে, তো তারা মেইলে অতটা অ্যাক্টিভ না, সেটা বোঝাচ্ছে।
সিতে রাখতে পারি। আর এটা নিয়ে কাজ করতেছে, দ্যাট মিনস পেন্ডিং। তো আমরা এটাকে সি রাখি। ইমেল হ্যান্ডেলিং এর ব্যাপারটা দেখলেন যে আমরা মানে কিভাবে হ্যান্ডেলিং গুলো সাধারণত করি। ঠিক আছে স্যার, দেখতেছি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আপনার অন্যতম মেন রেসপন্সিবিলিটি এটা, বুঝছেন, যে ইমেল হ্যান্ডেলিং কাজগুলো সাধারণত করা লাগে। তারপরে শিডিউলিং। এমনি উম, কাজ কম না, কিন্তু যদিও প্রথম দিকে খুব সহজ মনে হয়েছে। হ্যাঁ, একদম প্রথমে তো জাস্ট ইমেল সেন্ড করা, ওটা তো খুবই ইজি মনে হচ্ছিল। এরপরে আবার রিপ্লে গুলা যাচাই বাছাই করা, যথেষ্ট হ্যাঁ কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, স্টেপ বাই স্টেপ এই জন্য দেখাচ্ছি যে যাতে আপনারা ক্লিয়ার একটু বোঝেন। মানে কেউ যদি ইমেল হ্যান্ডেলিং বলে তাহলে জিনিসটা আপনাদের কাছে নতুন হবে না, একটা জি ধারণা জি। থেকে যাবে। তো এর পরেরটা দেখি কি অবস্থা এখানে। থ্যাংক ইউ, হ্যালো অ্যাপ্লাউস ফর রেসপন্ড ভায়া টুইটার। We are receiving a list of scholarship to have their information featured on our social media via এটা on Twitter. Be sure to follow us further. এটা আমরা অ্যাভয়েড করবো, এটা তাদের সোশ্যাল মিডিয়া কি এ করতে বলছে, তো এটা কোনো ক্যাটাগরিতে না রেখে ওদের ওরকম ক্লিয়ার কোনো ইয়া নাই, ইনস্ট্রাকশন নেই। থ্যাংক ইউ ফর কানেক্টিং দ্য অফিসিয়াল ডিউ টু লার্জ ভলিউম। ওকে ওকে, নো প্রবলেম। এই যে লার্জ ভলিউম অ্যাক্টিভেট পেয়েছি। ও শিট, এগুলো সব গ্রিডলিতে দিচ্ছি, এগুলা সবগুলো যাবে হচ্ছে স্প্লিট মেইলে। আচ্ছা আচ্ছা, সমস্যা হচ্ছে, দিয়ে নেই এখানে। দেখছেন ভুল জায়গাতে করে ফেলছি, সম্ভবত এখান থেকে এন্ট্রি করতেছি আমি। কপি,
কি খেলা আসছিল আরো হালকা দেখতে। ওকে, তুমি কি বলে দেখি এনারা। এরাও আমাদেরকে জানাবে পরে বলতেছে। এরাও অলসো থ্রি এর অন্তর্ভুক্ত। এগুলো যা করছে ম্যাক্সিমামই অটোমেটেড রেসপন্স, বুঝছেন? একটা মেইল দিলে আমার অটোমেটিক্যালি রেসপন্সটা সেন্ড হচ্ছে। সেট করা থাকে আর কি ওদের। হ্যাঁ, স্যার ওগুলো তো কোনো পেড টুলস দিয়ে করা লাগে মনে হয় না? এগুলো না, একটা যদি করেন জিমেল থেকেও করা যায়। আগামী দিন হয়তো দেখাই দেবো তাহলে অটোমেটেড রেসপন্সটা কিভাবে আমরা সেট করি। জি। সেটা আসলে, সেটা ওরা যে ইনফরমেশনটা দিচ্ছে যে স্টুডেন্টরা কিভাবে তাদেরকে পে করে, আসলে ফিনান্সিয়াল সাইট তো এই জন্য অটোমেটিক রেসপন্ডে আসলে ইয়া থাকে। অটোমেটিক রেসপন্সে ওরা হচ্ছে আচ্ছা তাহলে হ্যাঁ, এখানে ওই যে কত পরিশোধ করবে, কিভাবে ডিপোজিট করবে, মানে ভার্সিটিতে টাকা দেওয়ার ব্যাপারে ভার্সিটি স্টুডেন্টরা অনেক ইনকোয়ারি করে তো এদের কাছে, যেহেতু এটা হচ্ছে আপনার ফাইন্যান্স টিম ভার্সিটিতে, তো ওরা এরকম বাই ডিফল্ট কিছু সেট করে রাখে, যেখান থেকে হয়তো কিছু ইনফরমেশন পাবে আর না হলে আবারও যোগাযোগ করবে এরকম। তো সেইগুলো আমাদের কাছেও চলে আসতেছে। আচ্ছা, ভার্সিটি ওকে দিয়েছে। Now don't forget if you are the applicant or admitted student, দেখছেন এই সব অটোমেটেড। মনে করতেছে যে আমরা তার ওখানে অ্যাপ্লাই করতেছি ভর্তির জন্য, অথবা অ্যাডমিটেড স্টুডেন্ট অলরেডি অ্যাডমিট হয়ে গেছি, সাহেব এরকম অটোমেটেড এগুলো। আচ্ছা, এটা অ্যাডমিশনে পাঠানো হয়েছে তো এই জন্য এটা দিছি। রিটার্ন মেল, এটা তেমন কিছু না।
এগুলো সব মেল ডেলিভারি অবস্থা। এটা তো বলতেছে ticket summarizing. This email or contact the campus of your choice below. Please be sure to include the thing. Okay. এটা মনে হচ্ছে না বেনিফিট হবে এটা রেখে, আমরা অ্যাভয়েড করি। এটা কি বলতেছে, থ্যাংক ইউ ফর ইউর প্লিজ নোট উই মেইনলি অ্যাকসেপ্ট স্কলারশিপ পোস্টিং ফ্রম অ্যাসোসিয়েশন ফাউন্ডেশনস। আচ্ছা, ইউ ক্যান ট্রাই ইউনিভার্সিটি স্টাডি। ওরা আরো থার্ড পার্টিকে দেখাচ্ছে, যেখানে আমরা ইনক্লুড করে ওদের ওখানে ইয়ে করি, বলতেছে যে আমরা স্কলারশিপ পোস্টিং ফ্রম অ্যাসোসিয়েশন অথবা ফাউন্ডেশনস এর স্কলারশিপ গুলো রিসিভ করি। আমি এটা সিম্পলি বাদ দিলাম। Forwarded this on for you. আহ, না, এটা আমাদের সাথে রিলেটেড না। বলতেছে thank you for informing us of this opportunity. It will be received when time allows and is suitable for will be posted to our external listing. We are not able to respond to follow-up emails. তো বলছে যে এরা উইল বি পোস্টেড, তারা পোস্টেড করবে তাদের এক্সটার্নাল অ্যাডস লিস্টিং। ওকে, ভালো। তো এখানে আমাদের ফার্দার কাজের কোনো ইয়া নাই, পোস্ট করলে তো ভালো। এখানে বলতেছে রেফারেন্স নাম্বার, ওকে, ইনকোয়ারি সামারি। হ্যাঁ, এরপরে রেফারেন্স নাম্বার, এটা আমাদের দরকার নেই। কারোর কোনো বাই রিকোয়েস্ট আসে না? আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম না? আচ্ছা, বলতেছি কারো কি বাই রিকোয়েস্ট আসতেছে ফাইবারে?
হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? বাইরে গেস্ট আসতেছে কারো? স্যার আমার আসলে চেক করতেছি ভাই দেখছি। আসলে হ্যাঁ। জি, একটা আসছে স্যার, এটা ইয়ে দিচ্ছি। আর এখানে একটা রতন ভাইয়ের কি মিটিং শেষ? মিটিং শেষ না স্যার, হোস্ট অসুস্থ, যার কারণে মিটিং পোস্টপোন আগামীকাল আবার দিছে। ও আচ্ছা আচ্ছা, যাক, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, আপনারা ওইগুলোও দেখেন। এগুলো তো বোঝা হয়ে গেল, আর আমি বাকিগুলো শেষ করে ফেলি এই ফাঁকে। আপনারা দেখেন, কোনো হেল্প লাগলে আমাকে একটু বলেন, সমস্যা নেই। এখন দেখতে দেখতে এক জায়গায় নক করছি, এটা হলো লোকাল মার্কেটের পিছে। আচ্ছা, তারপর? মানে বিজ্ঞাপন দেখে বোঝা যায় নাই আসলে এরা নাকি ট্রেনিং দেয়। বলতেছে 12,000 টাকার কোর্স এখন 6,000 টাকা। ও আচ্ছা আচ্ছা। আজকে বিকেলে উম, বিজ্ঞ- বিজ্ঞাপনটা দেখে বোঝা যায় না, বলছে যে যাদের অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন আছে তারা অনলাইন ইনকাম করতে চাইলে যোগাযোগ করেন। ও, তো আরেক জায়গায় হুম, তো অনেকে আবার ইয়ে করতেছে, ডাটা এন্ট্রি কাজের জন্য 5 ঘন্টা কাজের সময় চেয়েছে, স্যালারি নাকি ফিক্সড। তো এই মুহূর্তে তো আসলে 5 ঘন্টা সময় দেওয়ার মতো নাই, এখানে না চার না না, ঘন্টা চলে যাচ্ছে, ওখানে 5 ঘন্টা দিলে হ্যাঁ, 9 ঘন্টা। ওটা দরকার নেই, তো ওটা দরকার নেই। তো আমি এদেরকে মেসেজ করছি হলো আমি 2 ঘন্টা কাজ করতে পারবো, কত দিবেন? এখনো রিপ্লাই আসেনি। সেটাই। আর কোর্স শেষ হয়ে গেলে তো তখন পারবেন। আর এখন একটা কাজ করেন, 5 ঘন্টায় কাজ হ্যাঁ। করেন, আপনি এই টাইমে করেন, এই ক্লাস টাইমেই করবেন, সমস্যা কি? কাজও করবেন, তাই ক্লাসও নাকি? করলেন। হুম। দেখা যাক কি বলে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সুযোগ দেবো, সমস্যা নেই। এখন আমাদের তো লার্নিং পিরিয়ড প্রায় শেষের দিকে, আর দু একটা টপিক আছে, শেষের দিকে আলোচনা করব। তো সমস্যা হবে না, যদি ওরা বলে যে হ্যাঁ 4-5 ঘন্টাই করতে হবে, আপনার অন্য কোনো সমস্যা না থাকলে আপনি করতে পারেন। আমার কোর্সের পক্ষ থেকে কোনো ঝামেলা হবে না। যদি অথেন্টিক হয়, ভালো হয়, ঠিক আছে, দেখেন। এর এর একটা এর একটা লিঙ্ক দিচ্ছে, এখন দেখি এটা কিসের লিঙ্ক। স্যার এটা কি গুগলের প্রবলেম নাকি? আমার এখানেও দেখি এরকম আসতেছে। এটা গুগলের প্রবলেম না, কিছু কিছু সাইট আছে ওগুলো আমরা আমাদের এইসব আইপি দিয়ে ভিজিট করতে পারি না, বলে রেস্ট্রিক্টেড ও থাকে। এখন এই আচ্ছা। যে দেখেন, আইপি চেঞ্জ করে একটু ট্রাই করে দেখবো হয় কিনা। ইউনাইটেড স্টেটস দিয়ে একটু ট্রাই করি। হয় না, কিছু কিছু সাইট থাকে, সাইটেরও প্রবলেম থাকতে পারে, আবার হচ্ছে আমাদের আইপির কারণেও হয়তো আমরা পারমিশন পাবো না। আর লোকাল মার্কেটে খোঁজাখুঁজি শুরু করছেন, ভালো। ফাইবারকে ভুলে যেন না, ঠিক আছে? ফাইবার, ফ্রিল্যান্সার।
দেখেন এরা একটা ফর্ম তো দিছেই, সাথে আবার একটা মেইলও দিছে। ফর্মে সাবমিট করে দেন, কোনো কোশ্চেন থাকলে এখানে নক করতে বলছে। সো আমরা জাস্ট ফর্মে সাবমিট করব। আজকে ফর্মগুলো কালেক্ট করে রাখি, এই যে ফর্মটা, আগামীকাল এগুলো ফিল আপ করবো। তো এটা হচ্ছে আমাদের ফর্ম। এটা বি নম্বরে পড়ে, মেলটা ছিল হচ্ছে আমাদের তাদের ডিস্ট্রিক্টের বাইরের অপরচুনিটি গুলো তারা আবার ইয়ে করে না, আমরা সিম্পলি অ্যাভয়েড করবো। তো আচ্ছা, আপনাদের আমি একটা মেল দেখাবো ভাবলাম, ওটা পরে আর দেখাতে খেয়াল নেই। মনে করেন আপনি কোনো কাজ পেলেন, হ্যাঁ, আপনার কাছে ইনস্ট্রাকশন আসলো, তাহলে ওটা তো বুঝতে হবে, তাই না? সবাই একটু খেয়াল করেন তো ভালোভাবে, এই মেলটা বুঝতে পারেন কিনা। এই মেলটুকু সবাই একটু দেখেন, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি স্যার। হ্যাঁ দেখেন তো, দেখিয়ে এই মেলটা বুঝতে পারেন কিনা। মেলটা পরে আমাকে বলবেন আমাকে কি করতে হবে, হ্যাঁ, এটাই হচ্ছে আপনাদের কাজ, আর কিছু না। ওনার ওয়ার্ডপ্রেস সাইটে হেল্প চাচ্ছিল আর কি। ওনার ডেট অনেক পিছনে, মার্চ 19, 2018
ওই আচ্ছা ডেটটা আপডেট করতে বলছে। আর হচ্ছে ফেসবুক আর গুগল মার্কেটিং অ্যাজ ওয়েল এস এসইও করে দিতে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এর ব্যাপারটা একটু ক্লিয়ার করেন, মানে কি বলতেছে? আর আর একটু দেখতেছি স্যার। হ্যাঁ, আবার পড়েন, ওই প্যারাটা পড়েন, দা ফার্স্ট জব, ওইটা পড়েন একটু ভালোভাবে। আচ্ছা, ওনার ওখানে ওয়ার্ডপ্রেসের সাইডে ডেইলি কোশ্চেন থাকে মনে হয় আচ্ছা একদিন পিছু। আর হচ্ছে ওনার লাস্ট যেটা ছিল সেটা মার্চ 19, 2018। এখন উনি ওটা আপডেট করতে যাচ্ছে এবং প্রতিদিনে মানে ওটার সাথে কোশ্চেন অ্যাড করা থাকবে এরকম। আর উনি নিজে পোস্ট করবে অক্টোবর 1 তারিখ থেকে, মানে নতুন কোশ্চেন গুলো। আচ্ছা আচ্ছা। আর মানে বাকিদের কি কি অভিমত? ঠিক আছে, আমি বুঝতে পারছি। বাকিরা একটু বলেন। ওইটা তো ঠিক আছে। এখানে এই ডাটার কথা কি হলো, এটা ইনফোগ্রাফিক নাকি এখানে বানানটা আমি বুঝতেছি না। আমার সাইকোগ্রাফিক, কম্পিউটার ইয়েটার কারণে সাইকোগ্রাফিক। সাইটোগ্রাফিক ডাটা এটা তো বুঝলাম না। কোথায়? ইনফো নাকি ইনফোগ্রাফিক? এই যে সেকেন্ড লাইন। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা থাক, এটা থাক। আপনি এই যে শুধু এটুকু দেখেন, এটুকু দেখে কি বুঝছেন দেখেন তো। The first job I need you to do is to go into the WordPress admin. মানে WordPress admin হিসেবে কাজ করবেন and update the dates. ওই আমার ল্যাপটপে স্ক্রিনে ভাঁজ করে যাওয়াতে মাঝে আচ্ছা, এই আমি লাইন আচ্ছা আমি সরাই দিচ্ছি, আমি সরাই তারপরে সরাই দিলাম। ড্যাশ কি কোশ্চেন আপডেট দি ডেটস। হ্যাঁ, না আপডেট ওই দ্য। আমার ইয়াতে পাস করে গেছে, আচ্ছা মানে আচ্ছা, যে বুঝতে পারছি। ল্যাপটপের আচ্ছা ডিসপ্লেতে আচ্ছা ওই যে আপডেট দ্য ডেটস, ফর অল দ্য কোশ্চেন, তবে আপডেট দা। দি ডেটস ফলোইং নে বলছে, এটা দি কোশ্চেন ও ফর অল দা কোশ্চেন, হ্যাঁ সবগুলো হ্যাঁ, কোশ্চেনকে আপডেট করার জন্য বলতেছে। কি কোশ্চেন আছে? দি মোস্ট রিসেন্ট ডেট অন দি সাইট ইজ মার্চ 19, 2018। বলছে মোস্ট রিসেন্ট ডেট মানে সর্বশেষ ডেট হচ্ছে যে মার্চ 19, 2018। আই নিড টু আপডেট দ্যাট টু সেপ্টেম্বর 30, 2020। অর্থাৎ ওইটাকে সেপ্টেম্বর 30, 2020 আপডেট করা। অর্থাৎ এটা লাস্ট আপডেট করা হয়েছে মার্চ 19, 2018-তে। এটাকে রিসেন্ট ডেট 30 সেপ্টেম্বর 2012-তে নিয়ে আসার জন্য বললো। and then fix all the previous dates। এরপরে আগের ডেটগুলোকে from their back এগুলাকে ফিক্স করার জন্য বলতেছে। 2030-এ I plan to get back up to posting new question daily on October 1। অক্টোবর 1 তারিখ থেকে একটা করে কোশ্চেন ওরা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট ইয়াতে দিয়ে দেবে। আচ্ছা এখন তাহলে আমাকে সংক্ষেপে বলেন যে আমি কি করব, কি বা আপনি কি করবেন? আপনাকে তো কাজ দিয়ে দিছে, এখন আপনি কি করবেন বলেন। এটা তো আমি বলতেছি যেটা যেটা ওই যে ওনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টটা ইয়েটাকে সেটাকে আপডেট করা। এটা মার্চ 19 পর্যন্ত আপডেট করা আছে, ইয়ে দেওয়া লাস্ট। সেটাকে 30 অক্টোবর সেপ্টেম্বর 2020 পর্যন্ত সবগুলা তার কাজগুলো আপডেট করা 30 সেপ্টেম্বর 2020 পর্যন্ত। এর ফলে কি হবে, উনি 1 তারিখ থেকে এই কোশ্চেন দেবে একটা করে। ওনার আচ্ছা মূল কাজ হলো 1 অক্টোবর থেকে একটা করে কোশ্চেন ওনার ওয়েবসাইটে দেবে। এখানে তো কি অনেকগুলো কোশ্চেন পোস্ট দেবে আছে। সেটা তো এখানে আচ্ছা উল্লেখ আচ্ছা করা নাই। আচ্ছা, রতন ভাই ঠিক আছে, ওনার এখানে তো অনেকগুলো মনে করেন পোস্ট আছে, ধরে নিলাম 10টা বা 20টা আছে। তো সেখানে উনি বলল যে দ্য মোস্ট রিসেন্ট ডেট অন দ্য সাইট ইজ এইটা, হ্যাঁ। তারপরে আমাকে আপডেট করতে হচ্ছে এত। এই ডেটে কি আমি 1 সবগুলোকে তারিখ আপডেট করব নাকি কি করব?
মানে বিষয়টা কি? মনে হয় সাইটটা আপডেট, যেহেতু মোস্ট রিসেন্ট ডেট অন দি সাইট ইজ মার্চ 19, এখানে তো সবগুলোর কথা শুধু সাইটটা বলছে, তাহলে আমি সাইটটাকে আপডেট করব 30 সেপ্টেম্বর 2020 পর্যন্ত। না না, এটা পোস্টের কথা, পোস্ট, ঠিক আছে? পোস্ট গুলো মনে হয় ওই 30 এর আগে করে হবে, মানে একটা 30, একটা 29, একটা 28 করে করে যাবে, মানে এটা প্রতিদিন ডেলি। কিভাবে এটা সম্ভব কিনা? না এটাই তো ব্যাপার, যে এই যে আমি ইনস্ট্রাকশন গুলো যে ফ্রম পাবো, দেয়ার ব্যাক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা নিয়ে আমরা কিভাবে হচ্ছে রিসার্চ করব, এটা হচ্ছে আপনাদের একটা মনে করেন একটা ডিসকাশন হলে আপনারা পরবর্তীতে সুবিধা হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে এখন আমি বলি তাহলে, হ্যাঁ সবাই তো একটু রিসার্চ করলেন, তাহলে এখন বললে জিনিসটা ভালোভাবে ক্যাচ করবে। জি। তো আসলে বিষয়টা এইটাই যে সে হচ্ছে দ্য মোস্ট রিসেন্ট ডেট, তার মানে মোস্ট রিসেন্ট যে পোস্টটা করছে সেটার ডেট ছিল হচ্ছে 19 মার্চ 2018। তো ওইটাকে করতে বলছে যে 30 ডিসেম্বর 2020 করতে বলছে, অ্যান্ড দেন ফিক্স অল দ্য প্রিভিয়াস ডেটস ফ্রম দেয়ার ব্যাক, এবং বাকি গুলো যেগুলো আছে ওগুলো প্রিভিয়াস যে এইভাবে সিঙ্ক্রোনাইজ ভাবে যাবে, ওই যে যেটা বললো যে 29, 28 এইভাবে চলতে থাকবে। আমি লগ ইন করে দেখতেছি সেখানে হচ্ছে আপনার 207টা আছে পোস্ট, এবার বুঝছেন অবস্থা? তো আমি হচ্ছে এটা সেপ্টেম্বরের 30 দিয়ে শুরু করছি, মার্চের কত তারিখে যে যেন শেষ হয়েছে। অর্থাৎ ওই মার্চ 20 মার্চ 2018 18। পর থেকে। হ্যাঁ হ্যাঁ, মার্চের 18 বা 20 এরকম যাই হয়েছে, আমি ঠিক সেখানে আছে। ওইভাবে, তার মানে আমার প্রত্যেকটা পোস্টকে আমি একদিন একদিন করে দিয়ে দিছি, দেখাই দিছি, তাহলে কি হয়েছে তারিখ মনে হচ্ছে ইয়ে যে করছে হ্যাঁ ওয়েবসাইটটা যে এতদিন পড়েছিল এটা আর বোঝা রেগুলার যাচ্ছে না। আপডেট। হ্যাঁ হ্যাঁ, আর জি। বোঝা যাচ্ছে না। এরপর থেকে যেহেতু 30 তারিখ পর্যন্ত আমি শেষ করে দিছি, ওই যে 1 তারিখ থেকে এরপর থেকে সে কন্টিনিউ করবে, এই হচ্ছে বিষয়। তারপর দেখেন বলছে যে I also want to see if you can help me clear all the comments in WordPress. তো ওই পোস্ট, বিভিন্ন পোস্টে কিন্তু আবার কমেন্ট করা যায়, অপশন থাকে, তো সেইগুলোকে আবার বলছে যে ডিলিট করতে আমাকে হেল্প কমেন্ট করতে হবে। গুলো। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে আমি দেখলাম যে হচ্ছে আপনার কতটা কমেন্ট ছিল, প্রায় 2089টা, মানে সব পোস্ট মিলে যে 207টা পোস্টে 2089টা কমেন্ট ছিল। তো ওইটাও হচ্ছে আপনার সিলেক্ট করে করে, মানে 20টা করে সর্বোচ্চ একবারে সিলেক্ট করা যাচ্ছিল। ওটা আমি দরকার হলে কালকে দেখাই দেবো কিভাবে ডেট গুলো চেঞ্জ করবেন পোস্টের, আর কিভাবে কমেন্ট গুলো ডিলিট করা যায়, ঠিক আছে? ওইটা দেখাই দেবো আগামীকাল। আবার মাথায় হঠাৎ আইডিয়া আসলো যে হয়তো আপনাদের তো ক্লায়েন্ট বিভিন্ন ইনস্ট্রাকশন দিবে, তো ওটা দেখে কিভাবে কাজ করতে হবে সেই এক্সপিরিয়েন্সটা হওয়ার জন্য এটা একটু পড়া দরকার, সেই জন্য এটা দেখালাম, ঠিক আছে? আচ্ছা, এটা আশা করি উপকার হবে। ঠিক আছে, আবার ব্যাকে চলে আসি। আমার এটা আমি প্রথমেই দেখাবো, আমার খেয়াল ছিল না, আমার শেষের দিকে হঠাৎ করে মাথায় আসতেছে, তো তাহলে ওটা দেখাই দিই। আর আপনাদের সাথে যে অস্ট্রেলিয়ান কাজটা করলাম, ওইটা উনি বলতেছে যে আরো 2জনকে সে কাজ দিছে, তো ওদের কাজগুলো এখনো পায়নি, তো এই 3টাকে একসাথে চেক করে তারপরে সে একজনের সাথে ডিল ফাইনাল করবে, সেই জন্য একটু সময় লাগবে, বলছে যে কনফার্ম করবে যে এটা আমাকে সে নিবে কি নিবে না। পেমেন্ট অবশ্য করে দিছে ফাইবারে, কারণ এটা পেইড ট্রায়াল ছিল। কারণ মানে দেখছেন তো আপনারা যে এখানে তো পরিশ্রম করতে হয়েছে ঠিকই, তার কারণে ওরা একটা মিনিমাম অ্যামাউন্ট পে করছে, করে কাজটা করে নিছে, এবং এটা চেক করাবে, ওভারঅল ডিসিশন নেবে। দেখা যাক কি হয় এটার জন্য। আর এদিকে মেসেজ করলো কে, সবগুলো পোস্ট কি করতে হবে? সবগুলো পোস্ট ওয়ার্ডপ্রেস এর কথা যদি বলেন হামিদা, সবগুলো পোস্ট বলতে পোস্ট তো করে আছে, শুধু ডেট গুলো চেঞ্জ করতে হবে, আর নতুন পোস্ট গুলো অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হবে, ওটাই বোঝাচ্ছে উনি। থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট, নো লঙ্গার পাবলিশ ইনফরমেশন। আচ্ছা, তারা থার্ড পার্টি স্কলারশিপ দেয় না, ওকে ফাইন, মানে করে না, অ্যাপ্রুভ করে না। গুড আফটারনুন।
এখন হ্যাঁ অনন্যা, আপনি আসছেন? ইয়ে জি স্যার। নুসরাত, হ্যাঁ। জি জি। এখন বলতে এখন তো আমি শেষের দিকে চলে আসছি, তবে হ্যাঁ এখনো 10 মিনিট তো আমরা আছি। আপনি বলেন তো এটা, অবশ্য ওয়াইদ ভাইয়ের সাথে কথা হয়েছিল, বলেন। আমার ওবায়দ ভাই তো আপনাকে পেজ স্পিড নিয়ে বলছিল, আর আমার যেটা প্রবলেম হচ্ছে পোস্ট নিয়ে। আচ্ছা আমি আচ্ছা যে আচ্ছা, আপনি ট্রাভেলের যে স্ক্রিন শেয়ার করেন তাহলে, আপনি দেখি। আচ্ছা স্যার, শেয়ার এনাবেল করতে হবে। আচ্ছা, আজকে মনে হয় কেউ শেয়ার করে নাই, এটা অ্যানাবল করা ছিল না। ওকে, ঠিক আছে, করেন, এখন করেন। স্যার দেখতে পাচ্ছেন? আহ, হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার আমি এই দুইটা পোস্ট মানে ফার্স্টে ওনার ওবায়দ ভাই করছিল কি, এই পোস্ট গুলা একটা মানে ট্যুর ব্লগ পোস্ট ওয়েবসাইট থেকে আনছিল। তো এটা আপাতত রাখছিল। তো আমার কাজ ছিল কি, আমার এই কন্টেন্ট গুলাকে ইউনিক করা, তারপর মানে আর ইমেজ গুলাকে চেঞ্জ করা। হুম হুম। তো আমি এই দুটোটা এটা পুরোটা ঠিক করছি, মানে ইমেজ চেঞ্জ করা, ফিচার ইমেজ, কন্টেন্ট সবগুলা ইউনিক করছি, প্লাগারিজম ফ্রি করছি। হ্যাঁ। তারপর এখানে কিছু ট্যাগও দিছিলাম। আর আচ্ছা এখানে শুধু পিক আপডেট করিনি, বাকি সবগুলা আমি ইউনিক করছিলাম। তো আমি আচ্ছা। গতকালকে যখন ঢুকি, মানে আমি এটা আপডেট করার পর আমি 2 দিন আমি ঢুকি, আমি একটু হুম। অসুস্থ ছিলাম, আর আমার ক্যাম্পাসে একটু পড়ার প্রেশারও ছিল। তো আমি 2 দিন একটু অফ নিয়েছিলাম। তো আমি গতকালকে যখন ঢুকি দেখি যে এটা একদম সেম আগের মতো, যেটা আমি যেটা আপডেট করছি ওটা ওগুলো নাই। আচ্ছা, এই শুধু যে এই আপনাদের জিনিস। আপনাদের এখানে একটা টুল দেখছি, অটো স্পিনার, এটা কি কাজ করে? হ্যাঁ, এটা কাজ করে। ওটা দিয়ে কি কিছু করা হয়েছিল? ওটা দিয়ে আহ, যেমন যে সাইট থেকে নিয়েছিল ওখান থেকে আনছিল মেবি, আমি শিওর বলতে পারি না, কারণ আমার তো পুরোটা শুধু আমি কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, বাকিটা ওবায়দ ভাই কাজ করতেছে। না না, এখন এই অটো স্পিনারটা আবার কিভাবে সেটিংস আছে, এটা হচ্ছে একটু, তাহলে এটা সেট করছে কি? অটো স্পিনার কি ওবায়দ ভাই সেট করছে? জি, এটা উনি সেট করছে। আচ্ছা, এটার সাথে কোনো ব্যাপার আছে কিনা, এখন অটো স্পিন করে আবার চেঞ্জ করে দিচ্ছে কিনা? হতে পারে, কারণ কি আমি ছবিগুলো ডিলিট করছি না, যে হ্যাঁ। পোস্ট থেকে নেওয়া হয়েছিল। তো এখন এটা আবার ওই পোস্টেরই ছবি আসছে, তো অটো স্পিনারের কারণে মেবি ওই ছবিগুলো আবার চলে আসছে, বা মানে যখন প্রথমে আনছিল ওভাবে আনছিল। তো এখন আমি সব ঠিকঠাক করার পরে আবার এরকম আগের মতো হয়ে গেলে কেন আমি তবে তো একটা বুঝতে কথা, পারছি। আপনি যে ঠিকঠাক করলেন সেটার পরে কি ওয়েবসাইটে ভিজিট করে চেক করছেন যে এটা ঠিক হয়েছে কিনা? হ্যাঁ, চেক চেক করছি, তখন হয়েছিল। আলামিন ভাই, হালিমা আপু দেখছিল। শুধু এই জিনিসটা ঠিক আছে, যেমন আমি এটা চেঞ্জ করছি যে এটা ছাড়া বাকি সবগুলো চেঞ্জ হয়ে গেছে। সেটাই বলতেছি যে আসলে অটো স্পিনারে এখানে কোনো একটা ব্যাপার আছে। অটো স্পিনারের সেটিংটা একটু দেখি। অটো স্পিনারের সেটিংসে ক্লিক করেন। হ্যাঁ। অর্থাৎ সেটিংস এখানে বলতেছে অ্যাক্টিভ অটোমেটিক স্পিন মোড ফর পোস্ট। ওকে, when automatically spin an article rewrite the post title as well. পোস্ট টাইটেলও রিরাইট হবে। ওকে, ডোন্ট স্পিন দ্য কন্টেন্ট, আচ্ছা স্পিন দ্য পোস্ট স্ল্যাগ। ওকে, তারপর নিচে আসেন, স্পিন লিঙ্কস অ্যাঙ্কর টেক্সট, লিঙ্কস অ্যাঙ্কর টেক্সট, অটো স্পিন ম্যানুয়াল পোস্ট, অটোমেটিক্যালি রিরাইট ম্যানুয়ালি রিটেন। আচ্ছা, এর আগে কোনো পোস্ট কি আপনি এভাবে ম্যানুয়ালি কাজ করছেন? ম্যানুয়ালি কাজ করিনি, আমি ওই দুইটা পোস্ট করার পরে মানে এটা আইডিয়া নিয়েছিলাম, তারপর আমি ম্যানুয়ালি কাজ করতে যাব, মানে
তখন না এর তার আগে তো আগে আর করছেন কিনা ম্যানুয়ালি কোনো কাজ? না না স্যার করিনি। আচ্ছা, আপনি এখন একটা কাজ করবেন, টেস্ট ওয়াইজ আপনি যে কন্টেন্টটা কাজ করছেন কিন্তু চেঞ্জ হয়ে গেল, জি সেই কন্টেন্টটাতে খুব ছোট পরিসরে কিছু চেঞ্জ করেন, করে আবার নতুন ভাবে আপডেট দেন এবং ওটাকে চেক করেন যে আবারও এরকম হচ্ছে কিনা। যদি হয় এই অটো স্পিনার কিছু একটা এখানে সেটিংস এর ব্যাপার আছে। হ্যাঁ, জি এটা স্যার। আরেকটু কনফার্ম হতে হবে যে দুইটা বিষয়, একটা হচ্ছে কোনো কারণে আপনার মিস্টেক হতে পারে যেটা কিনা হয়তো আমরা বুঝছি না, কোনো মাইনর মিস্টেক যার কারণে আবার ব্যাক করছে। আর এবার খুবই কনসিয়াসলি কাজটা করেন এবং চেঞ্জটা করেন, খুব ছোট জি কাজ করেন আমার যাতে ওটা চেঞ্জ আমার হয়ে গেলেও সমস্যা না হয়। হ্যাঁ আমার একটা ভুল ছিল কি, আমার পোস্ট গুলো আপডেট মানে রাখা, কি বলে যে আচ্ছা, ব্যাকআপ কোথাও রাখা উচিত ছিল। কোথাও কপি করে হ্যাঁ রাখেন নাই? আচ্ছা, এটা তো না, আমি শুধু ইমেজ গুলাই আমার কাছে আছে, কিন্তু আমি পোস্ট গুলো যে চেঞ্জ হবে আমি চিন্তা করিনি। আমার ওটা চেঞ্জ, আমি যদি ব্যাকআপ নিয়ে রাখতাম আর প্রবলেম হতো না। আপনি একটা কাজ করেন, ওখান থেকে ইমেজটা চেঞ্জ করে ফেলেন এবং সেটা আপডেট করে রাখেন। এরপরে জি দেখেন ওই ইমেজটা আবার আগের মতো হারাই যায় কিনা, মানে আবার নতুনটা দিয়ে রিপ্লেস হয়ে যায় কিনা। এটা যদি আচ্ছা হয় ঠিক তাহলে আছে। অটো স্পিনার থেকেই কিছু একটা হচ্ছে, এটা আমাদের বুঝতে হবে তখন। আচ্ছা স্যার। ওকে, এটা করেন দেখেন। আর কালকে তো আপনি জয়েন করতেই পারবেন। আর এই যে আমাদের ক্লাস শেষ হয়ে যায় 6টায়, তো চেষ্টা করবেন যে মোটামুটি 4টার পরই জয়েন করার জন্য, যদি পরে আচ্ছা জয়েন স্যার। করেন। জি ওকে। স্যার। না আপনি বলছিলেন রেকর্ড অফ করে করবেন এই জন্য। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সমস্যা নাই, ওই সময় করলেও হবে। আমি নিজে লগ ইন করছি না তো, সমস্যা নেই। আচ্ছা স্যার। ওকে। তাহলে শেয়ার স্টপ করি। হ্যাঁ, শেয়ার অফ করেন। আবারও একবার চেক করেন যে কনফার্ম হন যে বিষয়টা আসলেই ঘটছে কিনা। যদি ঘটে তখন আমরা অটো স্পিনারের বিভিন্ন সেটিং চেঞ্জ করে করে ট্রাই করে দেখব কি হয়। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে তাহলে। সবাইকেই ধন্যবাদ জানাই, শেষ করছি আজকে ক্লাস। হ্যাঁ, হ্যাঁ সবাই থ্যাংক ভালো। ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফিজ।